নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে, এটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পরাকর্ম চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকতে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্ত আছে। তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য আমরা যখন বৈশাখ মাসে 14 এপ্রিল আমরা যখন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনকে এরকম একটি উৎসব। কাজে তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। কাজে এটাই হচ্ছে আলোচনার বিষয়। ভোট সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। বিগত সরকারের সঙ্গে তো অনেক বাংলাদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে। এই সম্বন্ধে ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আপনারা শুনেছেন। আমার এটা নিয়ে আলোচনা এখানে আমরা করিনি, তাকে এটা অন্য বিষয়। আমরা যেটা আলোচনা করেছি যে ভবিষ্যতে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন বাংলাদেশে পুরোপুরি ফিরে আসবে, তখন এই দেশে একটি গণতান্ত্রিক সরকার যখন এখানে জনগণের ভোটে নির্বাচিত হবে, তখন বিদেশের সঙ্গে আমরা ভবিষ্যতে কোন কোন বিষয়ে আমরা উন্নয়ন কার্যক্রম সেগুলো আরো জোরদার করতে পারি সেটা নিয়ে আলোচনা। যেমন আলোচনা হচ্ছে শিক্ষা। আপনারা জানেন আমরা আলোচনা করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একসময় বলা হতো প্রাচ্যের অবসর। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাদান, সেই কর্মসূচি আজকে কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন, আমরা দেখা দিতে চাই। আমরা বিশ্বাস করি আমরা সেই অতীতের দৃষ্টিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এছাড়া তো বাংলাদেশের যতই বলেন শিক্ষা ছাড়া তো কোনো জাতি করতে পারে না। পুরোনো কথা আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটি পুরোনো কিন্তু কথাটি কিন্তু এখন সত্যি। আমি একটা কথা আগেও বলেছি যে শিক্ষা ব্যতিরেকে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো আমরা সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছি, এবং আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের দেশের যে তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিরতি দিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে, এবং গ্রহণ করে যেন সেখানে থেকে না যায় কথাটিও আলোচনা এসেছে। তারা যেন দেশে ফিরে এসে দেশকে সেবা দেয়, সেই বিষয়গুলি কিন্তু আমরা করতে চাই। শেষ করে নিই। শিক্ষার বিষয়ে আলোচনা, স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বিলাত এবং বাংলাদেশ পারস্পরিক যে উন্নয়নের জন্য বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের জন্য আমরা কি কাজগুলো করতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তারপরে আরো ব্যবসা বাণিজ্য, যেটা জানেন বিলাতন্ত্র, এটা একটা পুরোনো কথা আছে, বেনিয়ার জাতি বলে ট্রেডিং বলেন যাই বলেন, এটা তো ওরা সবসময় প্রস্তুত থাকে। বিদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে উন্নয়ন করা যায় সেটা আমরা বলেছি যে দেখুন বাংলাদেশের যে গণতন্ত্রের যে মডেল, বাংলাদেশের গণতন্ত্রের মডেল কিন্তু বিদেশের গণতন্ত্রের মডেল, ওয়েস্টমিনস্টার মডেলে সেটা গড়ে উঠেছে। আমাদের গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে হলে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং তারাও আজকে আলোচনা এসেছে যে এই বাংলাদেশে ভবিষ্যৎ যে ইনস্টিটিউশন গুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো,
সেগুলো গড়ে তোলার জন্য যে যদি তাদেরকে সহযোগিতা প্রয়োজন তারা সানন্দে তারা বলেছে যে তারা সেদিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে আমাকে বলেছে। স্যার, ঐক্যমত কমিশনের সঙ্গে আবারও পলিটিক্যাল পার্টিগুলোর বৈঠক ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে। তো এতদিন তো আপনাদের নির্বাচনের তারিখ নিয়ে একটা বড় দাবি ছিল বা নির্বাচন কবে রোডম্যাপ ঘোষণা নিয়ে, এখন আসলে আপনাদের পক্ষ থেকে কি দাবি থাকবে বা কি বার্তা থাকবে? এবং এটা দাবির বিষয় না, আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে কি আসলে আমি বলছি আমি এই যে মাঝে মাঝে মনে হয় এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে দাবি করবে, দাবি মেটাবে, আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশে বের হয়ে আসতে হবে। তো দাবি দেওয়ার কোনো বিষয় একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের করতে হবে। এবং আমার বিষয় যে দেখুন এই 13 জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, সে আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা করেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে শুরু হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি, তাদের পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যেটাই কথা বলুন না। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণপ্রজাতন্ত্রী আছে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71 কেন লক্ষ লক্ষ মানুষ ফিরে দিয়েছিল? মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি। মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি পরিবেশ ছিল তো? কাজে এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, এটা তো বুঝতে হবে। মানুষ না খেতে বলছে, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে না। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে এবং করেনি। তো কাজে আজকে আপনি যে প্রশ্নটাই করেছেন যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এর মূলে কি রয়েছে? মূলত রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়। যা চিন্তা করে, যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো তাহলে তো প্রধানমন্ত্রী করতে। কাজে মূল কথা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে। কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি, বা যারা হাই স্কুলে যেতে পারেনি, বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝে না, কিন্তু তারা এটা বোঝে যে সরকারকে জবাব দিয়ে পাঠাতে হবে। এটা কিন্তু এটাই তো পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার। স্যার, আমি একটু অন্য বিষয়ে জানতে চাচ্ছি। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে আসলে এক ধরনের অস্থিরতা চলছে, সেটি নিয়ে আপনাদের বিষয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গাজা। দেখুন এটা হ্যাঁ আপনি প্রশ্নটি করেছেন, যুক্তিযুক্ত। এটাও সত্য কথা যে আজকের আলোচনা যে শুধু বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করেছি তা না, সারা বিশ্বের এই যে আপনি অস্থিরতার কথা বলেন, মধ্যপ্রাচ্যের যে সর্বশেষ মধ্যপ্রাচ্য, আসলে কিন্তু মধ্যপ্রাচ্যে না, এটার উদ্ভব কিন্তু সেই গাজা উপত্যকা থেকে কিন্তু এটা উদ্ভব হয়েছে। আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন, এটার উৎপত্তি কিন্তু গাজা যে কনফ্লিক্ট সেখান থেকে। কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে। আসলে এটা তো কোনো সুস্থ পরিবেশ নয়। আজকে যেটা বিষয়গুলো, ইউক্রেনের কথা বলুন না কেন, আজকে 2.5 বছর হয়ে গেছে বেশি। সেই ইউক্রেনের কি অবস্থা হয়েছে? একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল, আজকে বিশ্বব্যাপী। আজকে গাজাতে কি শুরু হয়েছিল দেখেন, এখন সেখানে প্রায় 60,000, প্রথমে প্রায় 60,000 নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হচ্ছে। তো এখন দেখেন এখানে তো বিলাতেও তো আমরা দেখেছি, আলোচনা হয়েছে, বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে। তো কাজে এই বিষয়গুলো প্লাস সর্বশেষ যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বশেষ যে দ্বন্দ্ব শুরু হয়েছে, কাজে আমরা এটা আলোচনা করেছি। এবং একটাই কথা, আমরা শান্তিময় একটা বিষয় আমরা এখানে কনফ্লিক্ট কিন্তু আসলে সাধারণ
কনফ্লিক্টে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কার? দেখেন যুদ্ধ হলে কে বেনিফিটেড হয়, কে কার ক্ষতি হয়, সেটা আপনাদের করতে হবে। যারা সমরাষ্ট্র বানায়, আজকে আজকে তো ড্রোন যারা বানায়, এই ব্যবসায়ী কমিউনিটি, তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে, আরো তারা অস্ত্র বিক্রি করবে। কিন্তু ক্ষতিটা কার হচ্ছে? নিরীহ মানুষ, সাধারণ মানুষ। বম যখন পড়ে তখন তো তারা গরিব দরিদ্র হিসাব করে বমটা করে, সবারই গরিব করে। তো কাজেই এই যে দ্বন্দ্ব, এই যে একটা পরিস্থিতি, এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিময় বিষয়টি দেখতে চাই, এই বিষয়টি। স্যার, আপনি বলেছেন গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনটা কি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখতে থাকেন, এই বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত কি বলছেন, কিছু বলছেন? রাষ্ট্রপতি বিলুপ্ত হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। আমরা তো একটু আগে বলেছি যে আমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তো ওরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাবে না, তো কে যাবে? এইখানে কোনো জীবন থাকতে পারে না। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন, কে বলুন। হচ্ছে স্যার আপনাদের বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে বৈঠক করছেন, এর মধ্যে চীনের জুনের 24 তারিখে আপনাদের একটি প্রতিনিধি দল চীনে যাওয়ার কথা রয়েছে, সেটা আসলে কেন, কখন, কি ধরনের আলোচনা করতে পারে, যদি একটু বলতেন। এটা তো খুব সহজ। আর দেখুন, বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতিতে কি বলে, সবার সঙ্গে বন্ধুত্ব। তো কাজে আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি, কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশেষ করি না। একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্ন উত্তর করছি, বিএনপির প্রতি রাজনীতিতে বিশেষ করে, সেটাকে মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক, আমরা একটা উদারনৈতিক রাজনৈতিক দল, আমরা মধ্যপন্থী রাজনৈতিক দল। এখানে আসলে মানুষ যত দোষী দেখ বিএনপিকে, আসলে কিন্তু দোষ দেওয়ার কোনো যুক্তি নাই। যারা বিএনপিকে দোষ দেয় তারা কিন্তু যুক্তি নেই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমরা যেমন এই 4 জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি, তো কি বলেছে মানুষ, অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন করছে। আমি তখন উত্তর দিয়েছিলাম যে আরে নির্বাচন যাওয়াটা কবে থেকে অপরাধ হলো সেটা তো আমি আশা করি আপনার উত্তর দিয়েছি।